আর লেখালেখি জগতে পা রাখার শুরুটা হচ্ছে আমি খুব ছোটোবেলা থেকেই ক্লাস প্লে নার্সারিতে যখন পড়তাম তখন ওয়ার্ল্ড ডিজনির বই থেকে আর কি বইয়ের প্রতি ভালোবাসার শুরু। তারপরে যখন 1-2-তে উঠলাম জাফর ইকবাল স্যারের টুকুনজেল, নেকু কাহিনী, এগুলোর পরে দীপু নাম্বার 2। তারপরে দেখা গেল কি ক্লাস 3তেই আমি অনেক গুরু গম্ভীর বাসার শেলফে যেই সব বইগুলো ছিল আনাচে কানাচে, সেখান থেকে খুঁজে খুঁজে গুরু গম্ভীর বইগুলো নিয়ে পড়া শুরু করতাম। এভাবে অনেক অকালপক্ষ টাইপের বই আমি খুব ছোটোবেলা থেকে পড়তে পড়তে কলকাতা বা পশ্চিমবঙ্গ কেন্দ্রিক বাংলা সাহিত্যের প্রতি আসক্ত হয়ে পড়ি এবং পরবর্তীতে ক্লাস 5-এ একটা ড্রামা থ্রিলার নাটক দেখার পর আমার ভেতরে ভেতরে সাহিত্যের সাথে সাথে ভিজুয়ালাইজেশনের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয় এবং এর ফলশ্রুতিতে আমি সবসময় ক্লাসে ডেসক্রিপটিভ সাবজেক্টসগুলোতে বাংলা, ধর্ম, সমাজ, হ্যাঁ, এগুলোতে সবসময় হাইস্ট নাম্বার পেতাম বা ভালো নম্বর পেতাম। এই জন্য টিচারদের একটা সবসময় একটা আগ্রহ কাজ করতো এবং তারা অনেক ভালোবাসতো এবং তারা ইন্সপায়ার করতো সবাই যে তোমার বাংলা সাহিত্য নিয়ে কিছু একটা করা উচিত, ইংরেজি সাহিত্য নিয়ে কিছু একটা করা উচিত, যেহেতু বোথ লিটারেচারের প্রতি আমি ইন্টারেস্টেড ছিলাম। এর ফলশ্রুতিতে আসলে 9-10-এ কিছুটা লেখালেখি করলেও পত্রপত্রিকায় একটা বড় ধরনের স্টাডি প্রেশারের কারণে একটা গ্যাপ দিয়েছিলাম এবং ভার্সিটি লাইফে এসে ফার্স্ট ইয়ার থেকেই আমি আমার এই যে লেখক সত্তাটাকে একটা ভ্রমর, যে কালো ভ্রমর, এটাকে যে একটা দক্ষিণাত্যের দ্বীপে বন্দি করে রেখে দিয়েছিলাম মাথার মাঝে, সেই ভ্রমরটাকে জায়গাচ্যুত করি এবং ভ্রমরটাকে ছেড়ে দেই আর কি বাক্সটা থেকে। সো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে সেই ফলশ্রুতিতে আমি আজকে এখানে বসে আছি, আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি, আপনাদের ভালোবাসা পাচ্ছি। সালের অমর 21শে বইমেলাতে। বেসিক্যালি লেখক তো দু ধরনের হয়, ফিকশন রাইটার এবং নন ফিকশন রাইটার। তো হচ্ছে ফিকশন রাইটারের কথা যদি আমি বলি, সেক্ষেত্রে আপনি একজন পোক্ত ফিকশন রাইটার হিসেবে গড়ে উঠতে হলে আপনাকে নিজের সম্পর্কে দুটো আত্ম উপলব্ধির জায়গা থাকতে হবে। প্রথমটি হচ্ছে আপনি আপনার নিজের সম্পর্কে কতটুকু জানেন, আপনি কি আপনার কি এই যে নিরস কিছু অক্ষর কোনো কাগজের পাতায় দেখলে তার প্রতি কি একটা দূরদমনীয় আকাঙ্ক্ষা কাজ করে, একটা আসক্তি কাজ করে, এবং একই সাথে আপনার ফ্যান্টাসাইজিং পাওয়ারটা বা ভিজুয়ালাইজেশন পাওয়ারটা ঠিক কতখানি সমৃদ্ধ, এই দুটো ব্যাপারে আপনি যখন নিশ্চিত হতে পারবেন তখন আপনার যদি সেই দুটো ব্যাপারের প্রতি অদম্য স্পৃহা কাজ করে, আমার মনে হয় আপনি যদি লেগে থাকেন এবং আপনার পারসেভারেন্স বা অধ্যবসায় থেকে থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনি একজন পোক্ত লেখক হতে পারবেন। আসলে আমার ক্ষুদ্র জ্ঞান এবং আমার মস্তিষ্কের কর্মপরিধির ভেতরে আমি যতটুকু এতটুকু ছোট জীবনে যতটুকু জ্ঞান অর্জন করেছি, তার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় একজন পোক্ত লেখক হয়ে যারা গড়ে উঠেছেন, যারা আমাদের আইডল, আমি তাদের জীবন কাহিনী পর্যালোচনা করে এটাই দেখেছি যে এই দুটো ক্ষমতার সম্মিলন ছিল তাদের মধ্যে। আর নন ফিকশন রাইটার হওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনার বিষয় সম্পর্কিত জ্ঞান এবং আপনার শব্দ চয়ন, ভাবধারা, ভাষা সম্পর্কিত জ্ঞান, এগুলো সব কিছুর দরকার রয়েছে এবং ফিকশন রাইটারদের ক্ষেত্রেও এগুলো দরকার রয়েছে। কিন্তু প্রথমত ওই দুটো হচ্ছে ভিত্তি, যে দুটোর কথা আমি বললাম, ফ্যান্টাসাইজিং পাওয়ার এবং হচ্ছে পড়া বা লেখা, এই দুটোর প্রতি ভালোবাসা। অনেক দুর্বোধ্য প্রশ্ন। সাহিত্যের কোন কোন শাখায় আমার পদচারণা রয়েছে? পদচারণা বলতে আপনি যদি বুঝিয়ে থাকেন যে আমি কোন কোন শাখা নিয়ে লিখেছি, তাহলে বলবো আমি আপাতত একটা শাখা নিয়ে লিখছি, যেটা হচ্ছে রোমাঞ্চ জনরা বা থ্রিলার জনরা। কিন্তু আমি পদচারণা বলতে যদি আমার পড়াশোনার পরিধির কথা বলা হয়, তাহলে আমি বলবো সর্বমুখী পদচারণা। আমি সব ধরনের বই পড়ি, ইতিহাস বলেন, দর্শন বলেন, বিজ্ঞান বলেন, গোয়েন্দা উপন্যাস হোক বা জীবনধর্মী হোক, সমকালীন হোক, যে কোনো উপন্যাস বা যে কোনো প্রবন্ধ বা যে কোনো ঐতিহাসিক রচনা বা হচ্ছে যে কোনো তথ্য সম্বলিত যে কোনো উপাখ্যান, সব কিছুই পড়তে চেষ্টা করি। হ্যাঁ, আর হচ্ছে এই তো কবিতা আবৃত্তি করার কারণে কবিতাও পড়া হয়। সো হচ্ছে সাহিত্যের সর্বমুখী শাখায় একজন পাঠক হিসেবে আমি বিচরণ করি, লেখক হিসেবেও আমার সব্যসাচী হওয়ার ইচ্ছা রয়েছে। বাট আপাতত আগামী 4-5 বছর আমি শুধু একটা জনরা নিয়েই থাকতে চাই, সেটা হচ্ছে থ্রিলার জনরা। ভেরি টাফ কোয়েশ্চেন। মেডিকেল না পড়লে আমি কোন পেশায় যেতাম?
আমার আন্ডারগ্র্যাডে বাইরে যাওয়ার ইচ্ছা ছিল। যদি আমি মেডিকেলে না পড়তাম তাহলে আমি হয়তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ইউরোপে অ্যাপ্লাই করতাম, অর আমার যে একটা মহাকাশের প্রতি একটা অদম্য আকর্ষণ সবসময় কাজ করে, তো এই রিলেটেড সায়েন্স অ্যাস্ট্রোনমি নিয়ে পড়ার জন্য হয়তো বাইরে অ্যাপ্লাই করতাম, যেহেতু আমাদের দেশে খুব একটা ভালো সুযোগ নেই। অবশ্য পোস্ট গ্রাজুয়েশনের জন্য আমার ইচ্ছা আছে মেডিকেল সেক্টর থেকেও বাইরে যাওয়ার ভবিষ্যতে। ইনফিউরিটি কমপ্লেক্সে আপনাদের প্রত্যেকের কাছে এত বিপুল পরিমাণ সাড়া পায়, আমি যার পর নাই আনন্দিত। এবং হ্যাঁ, আমি এটির সিকুয়েল বলবো না, কিন্তু আবরার ফাহাদ যে মেডিকেল এক্সামাইনার বা ফরেন্সিক ইনভেস্টিগেটর সিরিজটা আমি এগিয়ে নিয়ে যেতে চাই, সেটার জন্য সিকুয়েল আসার পরিকল্পনা আমার মাথায় অবশ্যই রয়েছে এবং সেটা আগামী বইমেলায় আসতে চলেছে। In order to be a writer, the first thing that comes up in my mind is you have to be a very good observant. Observation power has to be very intricate in the case of writing. And I think observation power is the thing that spectaculates a writer from other professionals. A writer has to be very good observer, and secondly, you have to read lots of books, that's for sure. Apart from being a bookworm, I don't think a person can be a good writer. You have to read books indiscriminately. You have to read books irrespective of its genres, be it fictions, be it non-fictions, be it historical, be it literature, anything you have to just read. And thirdly, the thing that every person want a person to be a writer is the habit of fantasizing and visualizing. I think these two things are a must for a fiction writer. And for a non-fiction writer, in the case of a non-fiction writer, I guess the knowledge about the subject that you are going to deliver is a must, the depth of knowledge. These things are also needed in the case of a fiction writer, but I think spectacularly or specifically the depth of knowledge and the knowledge about the surroundings, knowledge about the subjects you're gonna write about is a must for a non-fiction writer. And the sensing of language, the diction, the word choice, the word selection, these things are extremely important in case of fiction and non-fiction writing. And how to publish a book, firstly you have to be sure that you have read lots of books in a lifetime. Now you're prepared enough to deliver some positive message to the society. Now you're prepared for writing. So before pursuing writing, you have to make sure that you have read lots of books and you have a very good observation power, and you know what you want from your life, you know what you're gonna deliver to the society. If these things click, then you go and find a publisher, and don't try to make money from your first book, from your very first book, because focus on your standard first. Focus on standardizing your genre or your selective topic first. Then if you are up to the mark, if your writing and if your content are up to the mark, then I think money will be coming. Actually, money will not be that much issue. So you have to know what the readers want. Actually, the taste of the readers and the contents you're going to deliver, has to be proportionate. একটু কারেকশন করে দিচ্ছি। প্রথমত আমি ডাক্তার, তারপরে আমি লেখক, এবং আমি আমার লেখক সত্তাটাকে 10 বছর পর ঠিক কোথায় দেখতে চাই। আসলে আমি ছোটোবেলা থেকে খুব চাইতাম যে আমার নিজের লেখায় ভিজুয়ালাইজেশনের যে ব্যাপারটা, এটার প্রতি আমার ফ্যাসিনেশন কাজ করতো। তো আগামী 10 বছর পর আমি নিজেকে একজন খুব ভালো মানের একজন অথর, এবং এরই সাথে একজন ফিল্ম মেকার হিসেবে দেখতে চাই। আর আমার ডাক্তারি ক্ষেত্রে আমি চাই যে এমন কিছু করতে যাতে আমি আমার ডাক্তারি লাইফটা এবং আমার লেখালেখির লাইফটা ব্যালেন্স করতে পারি। এবং সাইকিয়াট্রি নিয়ে ক্যারিয়ার প্ল্যান রয়েছে, আর ক্রিমিনোলজিতে হায়ার ডিগ্রিজ
নেওয়ার একটা প্ল্যান আছে, মানে ইচ্ছা আছে, আল্লাহ যদি ব্যাটে বলে মেলায় আর কি। ক্রিমিনোলজিতে পিএইচডি করার ইচ্ছা আছে। সো দিস ইজ অল। আমি 10 বছর পর আমাকে কোথায় দেখতে চাই। অ্যান্ড লেখালেখি করার নেপথ্য উদ্দেশ্যটা হচ্ছে আসলে পৃথিবীতে অনেক বড় বড় রাইটার রয়েছেন, তারা অনেক জনরা নিয়ে কাজ করেছেন। তো আমি নিজেকে কখনোই সব্যসাচী লেখক হিসেবে দাবি করতে চাই ভবিষ্যতে, এরকমটা বলবো না। তবে আমি চাই যে বাংলাদেশে এমন কিছু মানের লেখা নিয়ে আসছে যেটা আন্তর্জাতিক পর্যায়ের, এবং যেটা বাইরের দেশের পাঠকরা আমাদের দেশের পাঠ্যাভ্যাসের মান সম্পর্কে জেনে বলতে পারে যে দিস ইজ আ বাংলাদেশি ওয়ার্ক অ্যান্ড জাস্ট ওয়াও, উই আর প্রাউড অফ ইট। সো এই ফিলটা যাতে আমি দিতে পারি, এই ক্ষেত্রটা চিন্তা করি আর কি আমার লেখালেখিতে আসা। বাংলা সাহিত্য নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, আসলে আমি যে নতুন ধারাটা শুরু করেছি, এই ধারাটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই আমার 4-5 বছরের, আগামী 4-5 বছরের পরিকল্পনা, এবং পরবর্তীতে পরে দেখা যাবে। আসলে আপাতত আমি আমার কাজটা, যেই ধারাটা আমি শুরু করেছি মেডিকেল থ্রিলার জনরা, এবং এই ধারাটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং টেলিভিশনের পর্দায় নিয়ে আসা ভিজুয়ালাইজিংয়ের মাধ্যমে। সো এই দুটোকে ব্যালেন্স করে আগামী 4 থেকে 5 বছরে বাংলা সাহিত্য নিয়ে আমার পরিকল্পনা, এবং পরবর্তীতে আমি অন্য কোনো ইনশাল্লাহ সব জনরা নিয়ে লেখাতে ট্রাই করবো যখন আমি পুরো দমে আমার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যাব, বা আমি আমার প্রফেশনাল লাইফে প্রবেশ করবো তখন। নবীন লেখকদের জন্য আমার পরামর্শ হচ্ছে পড়ো, প্রচুর পরিমাণ পড়ো, এবং ফিকশন নন ফিকশন সব ধরনের বই, ইরেসপেক্টিভ অফ অল কাইন্ড অফ জনরাস সবই পড়ো, এবং একই সাথে মেক শিওর যে তুমি লেখালেখিটা ভালোবাসো, এবং এই লেখালেখিটা নিয়ে তুমি কতটুকু যেতে পারবে, এটা নিয়ে তোমার ভেতরে আত্মবিশ্বাসটা কতটুকু, এটা খুব ইম্পর্ট্যান্ট। বিকজ এই জনরাটা অনেক টিডিয়াস একটা জনরা, মানে এখানে হচ্ছে লেগে থাকতে হবে, প্রচুর পরিমাণ পড়াশোনার ব্যাপার থাকে, প্রচুর পরিমাণ ধৈর্যের ব্যাপার থাকে। তো এই ব্যাপারগুলো অ্যাফোর্ড করতে পারবে কিনা, এটা খুব ইম্পর্ট্যান্ট। একই সাথে তোমার ভিজুয়ালাইজিং পাওয়ার, অবজারভেশন পাওয়ার, ফ্যান্টাসাইজিং পাওয়ার, এগুলো তো আছেই, এবং বাংলা শব্দ সম্পর্কে জ্ঞান, শব্দচয়ন, গ্রামাটিক্যাল নলেজগুলো, আমি বলবো যে ব্যাকরণ সম্পর্কে জ্ঞানটা কিন্তু খুব দরকার। হ্যাঁ, এটা কিন্তু অনেকে অবহেলা করে যে রাইটার শুধুমাত্র আমার কল্পনায় বা আমার মনের মধ্যে কিছু ভিজুয়ালাইজ করতে পারলেই, আমি সেটা লিখতে পারলেই আমি রাইটার হয়ে গেলাম। আসলে কিন্তু তা না। বাংলা ব্যাকরণ সম্পর্কে, শব্দ সম্পর্কে, শব্দচয়ন সম্পর্কে, হ্যাঁ, তারপর ছোট ছোট কিছু ব্যাপার সম্পর্কে প্রত্যেকটার নিয়ম থাকে। হ্যাঁ, এই সবগুলো জিনিসের নিয়ম সম্পর্কে জানতে হবে লেখক হতে গেলে। হ্যাঁ, বৈয়াকরণ হওয়ার প্রয়োজন নেই, লেখক হতেই কিন্তু তোমার মিনি বৈয়াকরণ কিন্তু হওয়াটা আসে। সো হচ্ছে বাংলা ভাষা সম্পর্কে, যে ভাষায় তুমি দেখো সেই ভাষা সম্পর্কে তোমার জ্ঞানটা থাকতে হবে। সো এখনকার ছেলেমেয়েদের মধ্যে এই জিনিসটা আমি বেশ অভাব দেখতে পাই, এটা কিন্তু খুব দরকার। হ্যাঁ, ভাষা সম্পর্কে উন্নত জ্ঞান না থাকলে আসলে খুব ভালো মানের লেখক হওয়া যায় না। প্রথম আনঅফিসিয়ালি শুরু করি ক্লাস 3-তে, অফিসিয়ালি শুরু করি 9-10-এ, অ্যান্ড অফিসিয়ালি বুক পাবলিশ করি 2019-এ। আর লেখালেখির ক্ষেত্রে অনুপ্রেরণা তো অনেক পেয়েছি। আমার টিচাররা, বাংলা টিচার অনেক অনুপ্রেরণা দিয়েছে, আমার নিজের বাসায় আম্মু অনুপ্রেরণা দিয়েছে। সো হচ্ছে এভাবেই আর কি অনুপ্রেরণা পেয়ে এসেছি ছোটোবেলা থেকে। ভার্সিটি লাইফে সেকেন্ড ইয়ার পর্যন্ত অনেক ক্রাশ খেতাম, বাট এখন ক্রাশের লিস্ট আপাতত বন্ধ। বিকজ আমার মনে হয় যে চেহারা দেখে ক্রাশ আসলে 7 দিনের বেশি টিকে না। সো আসলে সব কিছুরই দরকার আছে, আগে দর্শনধারী পরে গুণ বিচারই ঠিক আছে, বাট জাস্ট লুক দেখে ক্রাশ খাওয়ার বয়সটা হয়তো পার হয়ে এসেছি, এই আর কি। এখন আমার খুব মানে সেলিব্রিটি ক্রাশ ছাড়া তেমন কোনো ক্রাশ নেই, আর নায়কদের উপর এখন আর ক্রাশ খাই না, ছোটোবেলায় খেতাম। আমি অতি সাধারণ, অনিন্দ কিছু নয়, তোমার দেখার চোখ তাই আমার, তাই এমন মনে হয়। সত্যি বলতে দুটোই, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, কারণ আমি হচ্ছে 2020 সালে কোয়ারেন্টাইনের শুরুর দিকে
প্রচুর গার্লস গ্রুপে চেহারার প্রথাগত বিচারে অসুন্দরী হওয়ার কারণে অনেক মেয়েকে অনেক বুলিংয়ের শিকার হওয়া মেয়েদেরকে দেখেছি যে তার গার্লস গ্রুপে এসে নিজেদের স্বীকারোক্তির কথা বলছে। এবং এর পাশাপাশি সাইজ ডাজেন্ট ম্যাটার নামে তিশার একটা নাটক দেখে বাংলাদেশে এটার প্রতি একটা আকর্ষণ হয়েছিল যে এটা নিয়ে আমার কিছু লিখতে হবে। তো অভিজ্ঞতা বলতে এটা একটা কারণ বলা যায়। আর আসুর নামে একটা ওয়েব সিরিজ দেখে আমার মনে হয়েছিল যে মেডিকেল থ্রিলার বা ফরেন্সিক থ্রিলার জনরাটা নিয়ে আমাদের দেশে লেখালেখি হওয়া উচিত। হ্যাঁ, এবং এটা যেহেতু নেই, এই শব্দটার কারণে এই নতুন কিছু করার তাগিদটাও এর মধ্যে চলে আসে। তো অবশ্যই এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা প্রসূত এবং একই সাথে নতুন কিছু করার তাগিদটাও সর্বতোভাবে ছিল। আমার প্রিয় লেখকের আসলে অনেক লম্বা একটা তালিকা। তো প্রথমে আমি সব জায়গায় একজনের নাম বলি। সিডনি শেলডন আমার পছন্দের মানুষ, অগাথা ক্রিস্টি এবং আর্থার কোনান ডয়েল। অ্যাজ এ থ্রিলার রাইটার, মানে আমি যেহেতু থ্রিলার দিয়ে শুরু করেছি আমার পথ চলা, ইনশাল্লাহ আরও অনেক জনাই লিখবো ভবিষ্যতে। তো আমি এই তিনজনকে গুরু মানি। অ্যাপার্ট ফ্রম দ্যাট স্টিফেন কিংয়ের কথা বলবো, তারপর ইংরেজি কিছু ক্লাসিক রাইটার্স তো রয়েছেন, তারা সার্বজনীন। কাফকার কথা বলবো, দস্তয়েভস্কির কথা বলবো, তো এদের তো ভালো লাগে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের পশ্চিমবঙ্গের সুনীল গাঙ্গুলি, শীর্ষেন্দু, আশাপূর্ণা দেবী, সুচিত্রা ভট্টাচার্য, তারপরে সমরেশ মজুমদার, এদের লেখা ভাল লাগে। আমাদের বাংলাদেশে হুমায়ুন আহমেদ স্যার, তারপরে আমি আখতারুজ্জামান ইলিয়াসের শব্দচয়ন স্পেসিফিকলি ফলো করি, ওনাকে ভালো লাগে। জহির রায়হানকে ভালো লাগে। বাংলাদেশে আর সাহিত্যিকদের ভেতরে এই তো এই কয়েকজনকে একটু বেশি ভালো লাগে। হুমায়ুন আহমেদের সাবলীলতা ভালো লাগে, ওনার মিসির আলী চরিত্রটা আমার খুব প্রিয়, এটাই। আর হচ্ছে স্পেসিফিকলি থ্রিলার বইয়ের নাম যদি বলি, আমি সর্বকালের সর্বশেষ আমার কাছে, আমার দৃষ্টিতে আমার সবথেকে ভালো লেগেছে একটা বই, যেটা হচ্ছে টেল মি ইয়োর ড্রিমস বাই সিডনি শেলডন। এই বইটা আমার একটা বইয়ের নাম যদি আমার বলতে বলা হয়, আমি এটার কথাই বলবো। অ্যাপার্ট ফ্রম দ্যাট মর্নিং, নুন অ্যান্ড নাইটের কথা বলবো, এটা খুব প্রিয় আমার একটা বই। ব্লাড লাইনের কথা বলবো। তারপর অগাথা ক্রিস্টির প্রায় হচ্ছে সবগুলো বইয়ের মধ্যে স্পেসিফিক কোন গল্পটার কথা বলবো, আমার ওনার সব সমগ্রই পড়া হচ্ছে, তার মধ্যে কিছু কিছু গল্প অনেক ভালো ছিল। তারপর শার্লক হোমস সিরিজের কথা বলবো, কোনটা রেখে কোনটা বলবো, আসলে সবই ভালো লাগে। তো এই তো আমার প্রিয় থ্রিলার বইয়ের মধ্যে এগুলো রয়েছে। কাউকে দেখে ভালো লাগার কারণ হচ্ছে বেশি বেশি পরিমাণ ডোপামিন নামের একটা রাসায়নিক উপাদানের হচ্ছে বিমুক্ত হওয়া। তো আপনার ডোপামিন রিলিজ বা বিমুক্ত বেশি হয়, কোনো কারণে ডোপামিন রিসেপ্টরটা হাইপার অ্যাক্টিভ, সেই জন্য আপনি হয়তো আমাকে দেখলেই ক্রাশ খান। থ্যাংক গড আপনি এটার কথা বলেছেন। এটা আসলে আমার খুব পছন্দের একটা স্টাইল। এই যে স্টাইলিংটা, পরস্পর সম্পর্কহীন কিছু কিছু ভিন্ন ভিন্ন প্লটকে এক সুতায় এনে গেঁথে দেওয়া, এটার প্রতি আমি ছোটোবেলা থেকে ফ্যাসিনেটেড। এটার মাধ্যমে আমার মনে হয় যে অনেকগুলো গল্প বলতে বলতে হঠাৎ করে এক সুতোয় গেঁথে দেওয়া যায়। এবং আমার মনে হয় একজন থ্রিলার রাইটারের এই বৈশিষ্ট্যটা একটা অনন্য বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যটা একটা সরলরৈখিক গল্প বলে যাওয়ার থেকে ভিন্ন 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 প্লটগুলোকে এক সুতোয় গেঁথে দেওয়া, এটাই আমি অনেক বেশি চ্যালেঞ্জ এবং অ্যাডভেঞ্চার ফিল করি। এবং আমার মনে হয় যে আমি একটা জার্নির ভেতর দিয়ে যাচ্ছি। সো এই একটা অন্যরকম ডোপামিন রিলিজ হওয়া বা একটা অন্য লেভেলের স্যাটিসফ্যাকশনের কারণে আর কি আমি এই এক সুতোয় গেঁথে দেওয়ার যে ব্যাপারটা, ভিন্ন ভিন্ন প্লট, এই জিনিসটার প্রতি অ্যাট্রাক্টেড হই। সো এভাবেই আর কি নতুন কিছু করার তাগিদ থেকেই বা একটু ব্যতিক্রমধর্মী কিছু করার প্রয়াস থেকেই আমার এই আইডিয়াটা মাথায় আসে। আসলে এখনও ঠিক করে নেই কবে বিয়ে করব। কয়েক বছর পর তো বটেই, মানে আপাতত আমার পড়াশোনা শেষ হতে আরও বেশ কিছু সময় বাকি। সো হচ্ছে মানে আন্ডারগ্র্যাড লেভেল শেষ করতে, তারপর দেখা যাক কবে করা যায়। আসলে আমি এখনও ওভাবে কোনো বিয়ে শাদী নিয়ে প্ল্যান করি নাই। আর আমার চারপাশে মানে আমার মনে হয় না যে খুব বেশি বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, বা বয়স পার হলেও আসলে আমি খুব শক্তপোক্ত নিজের একটা পরিচয় তৈরি না করে আর কি বিয়ে শাদীর ঝামেলায় যেতে চাচ্ছি না। I'm always 100% single. Status আমার single দেখে la 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 la. My Instagram ID is here.
ডাক্তার হওয়ার জন্য আসলে যে মেডিকেল অ্যাডমিশন টেস্টটা রয়েছে, ইন্টারের লাইফটাতে আসলে নাক মুখ বুজে পড়তে হবে, পড়াশোনার কোনো বিকল্প নেই, এবং যত রকম এক্সট্রা কারিকুলারের প্রতি আগ্রহ আকাঙ্ক্ষা সব কিছুকে মোটামুটি মাটি চাপা দিয়ে ওই সময়টুকু, খুব অল্প কিছু সময়, মাত্র 2 বছরও পুরোপুরি না, এই সময়টা খুব ভালোভাবে কাজে লাগাতে হবে এবং শুধুমাত্র অ্যাকাডেমিক্সটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে, তাহলে আইগেস। এবং যে আমরা অ্যাডমিশন টেস্টের সময়টা চারপাশে কোথাও না তাকিয়ে আমাদের কিন্তু প্রচণ্ড, মানে তোমরা যারা রয়েছো আমরা প্রচণ্ড পরিশ্রম করতাম। তোমরা যদি সব কিছু ভুলে গিয়ে আর কি পড়াশোনা করো, দিনে গুছিয়ে পড়ো, যাই পড়ছো গুছিয়ে পড়ো, হ্যাঁ, দিনে 16 ঘন্টা 15 ঘন্টা এরকম যদি পড়ো, আমার মনে হয় ইনশাল্লাহ মেডিকেলের চান্স পাওয়া বা ডাক্তার হবার পথে একটা এগিয়ে যাওয়াটা খুব একটা আহামরি কঠিন কিছু হবে না। তোমাদের সবার জন্য শুভকামনা যারা ডাক্তার হতে চাও। আর পাশাপাশি লেখক হওয়ার বাসনা থাকলে সেই বাসনাটা ইন্টারাল লাইফে আপাতত একটু ধামাচাপা দাও, পরবর্তীতে তুমি যখন চান্স পেয়ে যাবে তখন কিন্তু তুমি তোমার নিজের জীবনে যে এক্সট্রা কারিকুলার স্বপ্নগুলো সেগুলো পূরণ করার অনেক রকম অপশনস পেয়ে যাচ্ছে। পড়াশোনা এবং লেখালেখির পাশাপাশি পার্সোনাল লাইফকে সামাল দেওয়ার সব থেকে বড় সূত্র হচ্ছে লাইফে কোনো প্রেশার নেওয়া যাবে না। হ্যাঁ, চিল করতে হবে, ওই যে অল ইজ ওয়েল, হ্যাঁ, 3 ইডিয়টসের রাঞ্চো যেমন বলতো অল ইজ ওয়েল, ঠিক আছে, সব কিছু চিল করতে হবে খুব, মানে নট লাইক যে তুমি যেটা করবা কনসেন্ট্রেশন দিয়ে করবা 100%, কিন্তু পার্সোনাল লাইফে প্রত্যেকের প্রবলেম থাকবে, সেটা রিলেশনশিপ নিয়ে হতে পারে, সেটা একাডেমিক্স নিয়ে হতে পারে, যে কোনো কিছু, কিন্তু সেটাকে নিয়ে ওভার ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়াটা, বা এই যে আমাদের ভার্চুয়াল লাইফে এসে তোমার পার্সোনাল লাইফের প্রবলেমগুলোকে উগড়ে দেওয়া, শেয়ার করা, এই জিনিসগুলো থেকে বিরত থাকলে আমার মনে হয় যে নেগেটিভিটিটা মানুষ কম স্প্রেড করতে পারবে এবং খুব পজিটিভ থাকতে হবে। হ্যাঁ, আমাদেরকে, কারণ জীবনে প্রত্যেকেরই আপস অ্যান্ড ডাউনস থাকবে, কিন্তু পজিটিভ থাকলে আমার মনে হয় দিন শেষে প্রত্যেকটা মানুষের জীবনে, হ্যাঁ, কি বলবো, প্রদীপের নিচে যেমন অন্ধকার থাকে, তো অন্ধকারের উপরেই তো প্রদীপের আলো। হ্যাঁ, তো অন্ধকার সময়টা তো বেশি দিন সাস্টেইন করার জন্য আসেনি, একটু জাস্ট ধৈর্য রাখতে হবে এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করতে হবে, শিল্প সাহিত্যের চর্চা করতে হবে এবং পার্সোনাল লাইফটাকে শুধুমাত্র পার্সোনাল রাখতে হবে। হ্যাঁ, পার্সোনাল লাইফটা নিয়ে ভার্চুয়াল লাইফে খুব বেশি মাতামাতি করা যাবে না। হ্যাঁ, যে আমার এই প্রবলেম, আমার রিলেশনশিপে ওই প্রবলেম, ও আমাকে ছেড়ে চলে গেছে, আমি ওকে ডিচ করেছি, আমি অমুক করেছি, তো এই ব্যাপারগুলোকে একটু পার্সোনাল রাখলে নিজের ব্যক্তিত্বও বাড়বে এবং আমার মনে হয় সব কিছু ব্যালেন্স করতে অনেক সুবিধা হবে। এই প্রশ্নটা যদিও আমার মানে আজকে Q&A সেশনটা ছিল আমার ড্রিম, প্যাশন, লাইফ, ক্যারিয়ার, লাইফস্টাইল, তারপরে স্টাডিজ, একাডেমিক্স এগুলো নিয়ে, কিন্তু এই কোয়েশ্চেনটা একটু অপ্রাসঙ্গিক মনে হলো। আচ্ছা, তারপর প্রচুর মানুষ একই কোয়েশ্চেন করেছে। আচ্ছা, হি হ্যাজ টু বি ভেরি ভার্সেটাইল, গুড লুকিং, অ্যান্ড যার সাথে আমি পৃথিবীর সব কিছু নিয়ে কথা বলতে পারবো, যে আমাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে, সর্বোচ্চ গুরুত্বের আসন দেবে, অনেক ভালোবাসবে, অ্যান্ড টুগেদার উই ক্যান মেক ডিফারেন্স, এরকম কাউকে। Biggest turning on points, capable of talking intellectual things, hot and bearded, and have firm knowledge about cleanliness, neat and clean, not like clumsy or having bad odor, এরকম না। আর biggest turning off points ওরকমই আর কি, ক্লিনলাইনেস সম্পর্কে সচেতন না, ডাম্প, ফার্স্টলি ডাম্প, এটা আমার দ্য বিগেস্ট টার্নিং অফ পয়েন্টস, ডাম্প হওয়া যাবে না, অ্যান্ড বেশি ফানি টাইপের, আই লাইক মুডি মেলস, নট দ্যাট মাচ ফানি, some sort of sense of humor is okay, but not funny guy. আমার প্রত্যেক দিনের রুটিন আসলে এখন তো 2 ধরনের রুটিন হয়ে গেছে, একটা হচ্ছে কোয়ারেন্টাইনের রুটিন, একটা হচ্ছে নন কোয়ারেন্টাইনের রুটিন। এখন যেহেতু আমরা সবাই কোয়ারেন্টাইনে, এই রুটিনটা আসলে খুবই বাজে, এটা কখনোই আমি বলে নিতে চাই, খুব বড় বড় অক্ষরে লিখেও দিতে চাই যে দিস ইজ নট ফর আইডলাইজিং। সো আমার কোয়ারেন্টাইনের ডেলি রুটিন হচ্ছে, আমি 10টা-11টার আগে তো উঠতেই পারি না, অনেক চেষ্টা করি, বাট নামাজটা পড়ি ফজরে, পড়ে একটু ঘুম দেই, মানে ঘুমিয়ে যাই তো 1-2টোর মধ্যে,
তারপর ফজরের নামাজ পড়তে উঠিয়ে আবার হচ্ছে একটু ঘুমাই 10টা 11টা পর্যন্ত, ক্লাস থাকলে 9টায়, 5th ইয়ারের ক্লাস করছি। এরপর হচ্ছে একটু বই পড়ি, হ্যাঁ একটু নন ফিকশন পড়ার চেষ্টা করছি। এখন আমি ইহুদি জাতির ইতিহাস নামে একটি বই পড়ছি। এরকম নন ফিকশন কিছু পড়ি আমি 11টা 12টার দিকে, হালকা কিছু খাবার দাবার। তারপর হচ্ছে একটু 12টা 1টার দিকে লাইক লাঞ্চ, নামাজ, একটু ছোটো ভাই বোনকে পড়া দেখিয়ে দেওয়া, হেল্প। দেন হচ্ছে আবার শুয়ে একটু কিছু বই পড়া বা কোনো মুভিজ দেখা বা কোনো কিছু নিয়ে ভাবা প্লট নিয়ে। দেন আবার রাতের বেলা একটু পড়াশোনা করা, এই আর কি। আপাতত কোয়ারেন্টাইনটা এভাবেই যাচ্ছে। বাট কোয়ারেন্টাইন যখন থাকে না তখন তো সেই হেকটিক পিরিয়ড যায়। কলেজ থেকে আসা, সকাল সকাল ঘুম থেকে ওঠা, বাসায় আসা, এসে হচ্ছে একটা দৌড়ের ওপর থাকা। আমার ডাবিং থাকতো তখন টেলিভিশনে, আরও অনেক কাজ করা, আবার লেখার জন্য টাইম বের করা, খুব একটা হেকটিক পিরিয়ড ছিল। বাট কোয়ারেন্টাইনে আমি আর কি এভাবেই আমার সময়গুলো কাটাচ্ছি, প্রোডাক্টিভলি কাটানোর চেষ্টা করছি যদিও। এই তো। হ্যাঁ, আবরার ফাহাদ আমার বাই ক্লাস 1 বছরের জুনিয়র। ও 2017 সালে হচ্ছে 17 ব্যাচ, 17 সালে এইচএসসি পাশ করে আর কি বুয়েটে ট্রিপলিতে চান্স পেয়েছিল। আমি 2016 সালে এইচএসসি পাশ করেছি। সো সেই হিসাবে আবরার ফাহাদ আমার জুনিয়র, এবং আবরার ফাহাদ নামটাকে আমি বাঁচিয়ে রাখতে চেয়েছি যুগ যুগ ধরে। সেই জন্যই আর কি একটা বাংলাদেশের সর্বপ্রথম মেডিকেল এক্সামাইনার বা ফরেন্সিক ইনভেস্টিগেটরের নামটা চুজ করেছি আবরার ফাহাদের নামে। সো আশা করি আপনারা এই নামটাকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখতে আমাকে সাহায্য করবেন এবং আপনাদের মাঝে নামটা বেঁচে থাকবে।